বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য, তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য। আমার আজকের অতিথি বায়ে বসা আছেন বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, ডানে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, তিনি বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী, চিটাগং সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র এবং সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন সময়। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। দুজনের জন্য যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা শুরু করতে চাই, যে আব্দুল লতিফ সিদ্দিকী যিনি মন্ত্রিসভার সদস্য ছিলেন, গতকাল তাকে আনুষ্ঠানিকভাবে অপসারণ করা হয়েছে এবং অন্যদিকে একজন সংসদ সদস্য দুদকের একটি মামলায় কালকে জেলে গেছেন, তাকে জেলে পাঠানো হয়েছে। শাহজাহান খান যদি শুরু করেন। আপনি যে দুটি ঘটনা উল্লেখ করলেন, এই দুটি ঘটনাই প্রমাণ করে যে আসলে সরকার স্বজনপ্রীতি করেন না এবং দলের নেতাকর্মী যেই হন না কেন, মন্ত্রী যেই হন না কেন, যদি তিনি নিয়মকানুন ভঙ্গ করেন অথবা মানে এমন কোনো কথা বলেন যেই কথা ধর্মীয় অথবা সামাজিকভাবে যেটা গ্রহণযোগ্য নয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করে না এবং সেটাই প্রমাণ করেছেন। এখন কোর্টে বিশেষ করে লতিফ সিদ্দিকীর বিষয়টা কিন্তু এটা একটা, আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা জঘন্য মানসিকতার পরিচয় দিয়েছেন তিনি। একজন মুসলমান হিসেবে, আমি একজন মুসলমান এবং ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, কিন্তু ধর্মকে নিয়ে এমন কিছু কথা বলা যেটা ধর্মীয় যে অনুভূতি তাতে আঘাত করে, এবং তিনি তাই করেছেন। এইটাকে মানে নিন্দা জানাবার ভাষা কি হতে পারে, সবচেয়ে জঘন্যতম কাজই তিনি করেছেন। আর বদি সাহেবের ব্যাপারটা সেটা কোর্টের ব্যাপার, এখন কোর্টে আমার মনে হয় সাক্ষী প্রমাণে যেটা হবে সেটাই মানে তাকে মেনে নিতে হবে, আমরাও তাই মেনে নেব। মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, উনি তো বলছেন আসলে লতিফ সিদ্দিকীর স্টেটমেন্টটা এটা বিচারগ্রস্ত মানুষের বিকৃতি মস্তিষ্কের বহিঃপ্রকাশ ঘটেছে। সারা দেশের মানুষ না, সারা বিশ্বের মুসলমান এটাকে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে, যার ফলে সব দিকে জন্য একটা বিশাল আন্দোলন এবং সংগ্রাম ডাক পড়েছিল। তো সরকার ইতিমধ্যে দেখা যাচ্ছে তাকে আজকে ক্যাবিনেট থেকে বাদ দিয়েছে, এখন দল থেকেও বাদ দিয়েছে, কিন্তু সংসদ সদস্যের ব্যাপারে বলছেন যে বাদ দিতে হলে বাদ যাবেন। আমি সেখানে এগ্রি করি না। আর্টিকেল 70-তে আছে সরকারি দলীয় বা দলীয় প্রধান সিদ্ধান্তর বাইরে সংসদে যদি কোনো ভোটাভুটিতে উনি রেখে যায় তাহলে সংসদ চলে যায়। এখন ওইটা যদি বাদ দেওয়া যেতে না পারে, কিন্তু উনি সংসদে জীবনে আসতে পারবেন বলে আমার মনে হয় না। উনি তো, আমরা শুনেছি পত্রিকা দেখেছি, উনি দেশেই ফিরে আসছেন। দেশে ফিরে আসলে কি হয় সেটা আমি জানি না। আমি বলতে চাই এটা আরেকটা পাগলামি, সাংবাদিকদের বলেছেন যে উনি হিথ্রোতে আছেন। আমার মনে হয় এটা উনি যেভাবে ওই যে নাসির ভাই যে কথাটা বলেছেন বিকারগ্রস্ত, ওই বিকারগ্রস্ত ভাবেই তিনি হয়তো ওই কথাটা বলেছেন। আমার মনে হয় না, তিনি যদি একজন সেন্সিটিভ মানুষ হয়ে থাকেন তাহলে বাংলাদেশে আসা কথা প্রকাশ করতে পারেন, কিন্তু আসতে পারবেন না আমার কাছে মনে হয় না। কারণ এর চাইতে মানে এরকম অপরাধে কিন্তু অনেকেই দেশের বাইরে আছেন যারা কোনোদিনই দেশে ফেরত আসতে পারেন। দাউদ হায়দার, তসলিমা নাসরিন, এবং অদ্ভুত ব্যাপারটা হলো একমাত্র তসলিমা নাসরিনই ওনাকে ধন্যবাদ জানাইছে। বুঝলেন চিনিলে কেমন আপনি বলছেন যে সংসদেও তার মানে স্বতন্ত্র হিসেবে কোনোভাবে সংসদে তিনি আসতে পারবেন না বলে আমার মনে হয়। এখন ওই যেটা বললেন যে আসলে সংবিধানে যেটা আছে সেটা হলো দলের বাইরে যদি ভোট দেন হুইপিং এর বিরুদ্ধে, সেটা এখন দল থেকে বহিষ্কার হলে পরে তার সদস্যপদ যাবে, এটা আমার অন্তত, আমি সংবিধানের যেটুকু আমার জানা তাতে তবে একটা জিনিস আছে, সেটা হলো 90 ডেজ অনুপস্থিতির কারণে তখন সে বাদ দিতে পারে। মোটামুটি আপনাদের ভবিষ্যৎবাণী যা, তাতে যদি তিনি দেশে না আসতে পারেন তো 90 ডেজ বলতে 90 ডেজের বেশি কি স্পিকারের পারমিশন নিয়ে থাকবার সুযোগ আছে? না, স্পিকারের পারমিশন নিয়ে না, ওইটা আছে 90 ডেজের কারণ যদি থাকে, একজন লোক অসুস্থ হয়ে গেল, ইন দ্যাট কেস অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড
সিকনেস, তারপর কোনো জায়গায় স্ট্যান্ডার্ড হয়ে গেল, 2 দিনের জন্য ডিলে হয়ে গেল, ইন দ্যাট কেস স্পিকার ক্যান এক্সারসাইজ হিজ জুরিসডিকশন। মিস্টার শাহজাহান খান বলেছেন যে এই আব্দুল লতিফ সিদ্দিকীর ঘটনা এবং সংসদ সদস্য বদি যাকে কারাগারে কালকে পাঠানো হয়েছে দুদকের একটি মামলায়, এই ঘটনাগুলো প্রমাণ করে যে সরকারের মধ্যে আসলে কোনো স্বজনপ্রীতি বা দলীয় বিবেচনা থেকে কাউকে যে কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় সেটি সরকার দেয় না। আপনি কতটা একমত এই মন্তব্যের সঙ্গে? আসলে সরকার তো বিভিন্ন সময় বিভিন্ন তামাশা সৃষ্টি করে। আপনার শেখ আবদুল্লাহর বিরুদ্ধে জাজমেন্ট হয়েছিল, কনভিকশন হয়েছিল, অ্যাপিলেট ডিভিশনে দুদক আপিল করেছিল, সেই আপিল আবার দুদক প্রত্যাহার করে দিয়েছে। হোয়াট ইট ইন্ডিকেটস, এটাকে মনে করেন সরকার তার স্বচ্ছতার মানে কি হয় নিরন্তর উদাহরণ রাখলো। সেকেন্ড, আপনি আসেন স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক থেকে শুরু করে সবাই খুব তদন্ত ধরা হবে এত কোটি দুদক তার বিরুদ্ধে প্রসিড করলেন না। এটা কিছু কিছু লোককে আপনার কি বলে ক্লিয়ারেন্স দিয়ে দেওয়ার জন্য, ক্লিয়ারেন্স সার্টিফিকেট যে ভালো লোক, তো প্রথমে দুদুকে ঠেলে দেয়, দুদুককে পরে ইনস্ট্রাকশন দেয় যে তাকে রিলিজ করে দাও, এই যে একদম নবজাতক শিশুর মতন সে বেরিয়ে আসে। আমি জানি না ঠিক আপনি জানেন কিনা, আমি একটা প্রশ্ন আমার, আপনি যেটা বললেন যে রুহুল হক বা আরো যদি কেউ ওই ধরনের থাকে তাদের বিরুদ্ধে মানে ফাইনাল কোনো রিপোর্ট দেওয়া হয়েছে কিনা আমার তো জানা নেই। না, ফাইনাল রিপোর্ট দেওয়া না, ওদেরকে বলতে তদন্ত শেষে তাদেরকে দুদকের ইয়ে থেকে বাদ দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত এটা কি দেওয়া হয়েছে? বাট কারো বিরুদ্ধে মামলাও করা হয়েছে, যেমন আব্দুল মান্নান খানের বিরুদ্ধে তো দুদক মামলাও করেছে। আর দেখেন এবং মান্নান খানের স্ত্রীর বিরুদ্ধে তো যেখানে এ ধরনের র্যাম্পেন্ট কারাপশন সেখানে তো আপনার সেটা যদি হয়ে থাকে, নাসির ভাই আপনি ধরেন ডেস্টিনি, তার হলমার্ক, 4,500 কোটি টাকা লুট, এগুলি কোথায় কি বিচার হয়েছে? আর অন দি আদার হ্যান্ড শেখ আবদুল্লাহর মামলাটা সরকার প্রত্যাহার করে নিল। আপনি জানেন 1958-এর মার্শাল লর পরে মার্শাল আসলে রাজনীতিবিদদের ভিক্টিমাইজ করে তাদেরকে কনভিকশন দিয়ে দেয়। পরে কনস্টিটিউশন যখন রেস্টোর হয়, দ্য হাইকোর্ট অন দ্য স্ট্রেংথ অফ দেয়ার ওন প্যারামাউন্ট পাওয়ার, জুডিশিয়াল পাওয়ার, তারাগুলি বাতিল করে দিয়েছে। সেম হ্যাপেন 1969, সেম হ্যাপেন 1982। হোসেন মোহাম্মদ শাহ সাহেব ক্ষমতায় এসে আমাদের ডেপুটি কমিশনার জামালউদ্দিন সাহেব সবাইকে অনেককেই যাবজ্জীবন 20 বছর করে কারাদণ্ড দিয়েছিল। হাইকোর্ট সেগুলিকে নালিফাই করে দিয়েছে। 111-ও আমাদের মতো সবাইকে দিয়েছে, কারাদণ্ড দিয়েছিল, সেটা হাইকোর্ট এগুলো বাতিল করে দিয়েছে। দিস ইজ অনলি এক্সেপশনাল ইলিগাল গভর্নমেন্ট অফ ম্যাডাম শেখ হাসিনা। ওইসব জাজমেন্টগুলোর হাইকোর্টের জাজমেন্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতেছে, তাহলে হোয়াট ইট ইন্ডিকেটস দ্যাট হি ইজ সাপোর্টিং দ্য অ্যাকশনস অফ দি ক্যাঙ্গারো কোর্ট। যে ক্যাঙ্গারো কোর্টে ওনাকে নিয়ে গেছিল, যে ক্যাঙ্গারো কোর্টের ফ্লোর উনি চোখের পানি ফেলেছিল, যে ক্যাঙ্গারো কোর্টের জাজমেন্ট যদি দিতে পারতো, উনি যদি প্রধানমন্ত্রী না হতেন, ওনার বিরুদ্ধে 14টি মামলা হয়েছিল। ওনার দলেরও অনেকে কনভিক্টেড আছে, এখন তার ক্যাবিনেটও আছে। এখন কয়েকজনের বিরুদ্ধে আপিল করে দিয়েছে। এবং আপিল করা এটা তাহলে কি, গভর্নমেন্ট আপিল করা এগেইনস্ট দি জাজমেন্ট অফ দি হাইকোর্ট, তাহলে দেখা যায় যে গভর্নমেন্ট ইজ সাপোর্টিং দি ক্যাঙ্গারো কোর্ট জাজমেন্ট। এটা সব বিরোধী হলো না? সেই জন্য আমি বারবার বলি যে দিস গভর্নমেন্ট ইজ এ বাই প্রোডাক্ট অফ দি 111 গভর্নমেন্ট। কারণ 111 গভর্নমেন্টের বেনিফিশিয়ারি হচ্ছে এই সরকার। আপনি একটা জিনিস, ইফ ইউ গো ব্যাক টু দ্য হিস্ট্রি, দেখবেন মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন মুক্তি দেওয়া হলো, তখন তার জামিনের বেল পিটিশন পেন্ডিং ছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট থেকে জামিন হওয়ার পূর্বেই সরকার ওনাকে মুক্তি দিলেন। তিনি চলে গেলেন দেশের বাইরে। দেশের বাইরে কোথায় গেলেন? তিনি যখন আমেরিকার গেলেন, তখন বাংলাদেশের রাষ্ট্রদূত ওনাকে রিসিভ করলেন। তখনই আমরা বুঝতে পারলাম যে ঘটনা যে কি হচ্ছে। তারপরে তিনি বাই আন্ডারস্ট্যান্ডিং বেরিয়ে আসলেন। বেরিয়ে আসে আপনার 2008 সালে নির্বাচন,
দ্যাট ইজ অলসো অ্যানাদার ওয়ারেস্ট টাইপ অফ ইলেকশন, যেখানে 103% ভোট পর্যন্ত কালেকশন দেখা হয়েছে। আমার কাছে একটা আছে, স্ট্যাটিস্টিক্স আছে, আমি দেখাতে পারবো কতগুলি সেন্টারে 102% ভোট হয়েছে। এগুলি বাক্স পুড়িয়ে দেওয়া হয়েছে 111-এর হোতারা, যে ওনাকে ক্ষমতায় বসাতে হবে কি জন্য, জাস্ট টু অ্যালাউ দি 111-এর হোতাদেরকে আমরা নিরাপদ প্রস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য, এবং তিনি সেটা করে দিয়েছেন। আর না হলে ওয়ান অফ দি ওয়ার্স্ট ভিকটিম অফ 111 is Dr. Muhyiddin Alamgir, and the worst victim is Dr. Obaidul Qadir. They've been physically, brutally tortured like anything and sexually. তারা পার্লামেন্টে শুরু করেছিল ওনাদের বিরুদ্ধে বক্তব্য রাখার, কিন্তু একদিন রাখলো, 2 দিনে স্টপ, দাস আর নো ফার্দার। এটা আপনারা সবাই জানেন। এইটা কি, অর্থাৎ একটা ষড়যন্ত্রের মুখেই ষড়যন্ত্র, একটা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে আজকের এই সরকার এই পর্যায়ে এখানে এসছে। এবং আমি যদি বলি এটা একটা অনির্বাচিত সরকার, 153 এমনি হয়ে গেছে, একটা কোনো এমপি ইলেকশন হয় নাই, শাহজাহান খান সাহেব নিজ এলাকায় যায় না ভোট দেওয়ার জন্য, প্রাইম মিনিস্টারও ভোট দিতে হয় নাই, চিফ জাস্টিসকে ভোট দিতে হয় নাই, চিফ ইলেকশন কমিশনকে ভোট দিতে হয় নাই, রাষ্ট্রপতিকেও ভোট দিতে হয় নাই, আপনি আমাদের র্যাঙ্কর আপনাকেও ভোট দিতে হয় নাই। সাহেবের হয়তো দরকার হয় না, কারণ উনি সবসময় লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয় না, বাট ওনার তো লক্ষাধিক ভোট উনি হচ্ছে একবার না, গতবার হলো মানে এই যে এই নবম জাতীয় সংসদে 1,52,000 ডিফারেন্স, ওইটা হবে, কারণ হিজ এ পলিটিশিয়ান ফ্রম দ্য গ্রাস রুট। কিন্তু এই পলিটিশিয়ানের এই ইমেজটা তো ধ্বংস করে দিল, এই যে প্রতিদিন ধ্বংস হয়ে যাচ্ছে। শাহজাহান সাহেবকে বুক হাত দিয়ে বলতে বলেন, ইজ ই হ্যাপি ইন দ্য পার্লামেন্ট, যে তিনি বক্তব্য রাখেন, ওনার আশেপাশে যেদিকে দেখেন চেহারা, এমন অনেক আছে যারা একটা ভালো কাজ করেছে, কিন্তু এই সংসদে ভালো কাজ হলে মানে অনেক ভালো কাজ, এটা উদাহরণ অনুকরণীয় হতে পারে। কি রাজনীতিকে এখন মানুষের কাছ থেকে ঢাকায় সরে নিয়ে আসছে। আগে শাহজাহান খান সাহেব ইনি গতবারও ভোটের জন্য গ্রামে গ্রামে ঘুরছে, ঘরে ঘরে গিয়েছে, আমাকে ভোট দেন, আমার মার্কা একটি নৌকা, আমাকে ভোট দেন। এবার 153 এমপি যারা হয়েছে তারা কেউ গ্রামে যেতে হয় নাই, তারা ঢাকায় বসে এমপি হয়েছে, ঢাকায় বসে তারা মন্ত্রী হয়েছে। তাহলে একটা বেটার রেজাল্ট হচ্ছে কি, এখন রাজনীতি করতে হলে জনগণের কাছে যেতে হবে না, আপনার ঢাকায় বসে এই পদ্ধতিতে আপনার সরকার গঠন করে আপনার জোরপূর্বক ক্ষমতায় থাকতে পারেন। এইটাই ওনাদের ঐতিহাসিক সাফল্য। আমি আপনার এই শেখ আবদুল্লাহর মামলাটা সম্পর্কে আমি অবহিত নই, আমি এই ব্যাপারে আসলে কিছু বলতে চাই না। অন-11 সম্পর্কে আমি একটু বলতে চাই। সেটা হলো যে অন-11 সৃষ্টি তো আপনারা করেছেন, আমরা করি নাই, এবং যারা ক্ষমতা এসেছিলেন অন-11-এর মাধ্যমে তারা আপনাদের আন্দোলনের ফসল আপনারা বলেছেন। শুধু আন্দোলনের ফসল বলে নাই, ওই জায়গাটা বৈধতা দেবেন, সেটি বৈধতা দেবেন আন্দোলনের ফসল। আমি বলি ওই জায়গা তো আমি বলবোই, কারণ অন-11-এ কারা ক্ষমতা এলো, আগে প্রেক্ষাপটটা বলি। আপনার নিশ্চয়ই মনে আছে, আমি মাঝে মাঝে এখানেই বোধহয় 2-1বার বলেছিলাম, সেটা হচ্ছে বিজ্ঞান এমন একটা জিনিস যে আপনি তার রাসায়নিক পদার্থের মিশ্রণ যদি একটু ব্যত্যয় ঘটান তাহলে বিস্ফোরণ ঘটবে। আপনি নিয়ম কানুনের মধ্যে আপনাকে থাকতে হবে। এখানে ওনারা যখন একটা তত্ত্বাবধায়ক সরকার করার কথা তাদের, সেই তত্ত্বাবধায়ক সরকারের হাসান সাহেবকে যখন আমরা বললাম যে বিএনপির লোক, আমরা এটা মানব না, ওনারা সকল নিয়ম কানুন ভেঙে, এর মধ্যে ঘটনা তো সবাই জানেন, তবুও আমি সংক্ষিপ্ত করতে চাই যে সকল নিয়ম কানুন ভেঙে তারা রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি মানে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করলেন, উনি 1-2 হয়ে গেলেন। এইটার বিরুদ্ধে একটা তীব্র আন্দোলন গড়ে উঠল। সেই আন্দোলনের মাথায় অন-11 এই মানে ক্ষমতা যারা এলো তারা কারা? ফখরুদ্দিন সাহেব বিএনপির সৃষ্টি, মঈনুদ্দিন সাহেব বিএনপির সৃষ্টি, ইয়াজউদ্দিন সাহেব বিএনপির সৃষ্টি। সুতরাং এই যে যারা ক্ষমতায় থাকলেন তারা কিন্তু ওনাদেরই লোক, আওয়ামী লীগের কেউ নয়। আমরা যেটা বলতে চাই যে অবশ্যই আমি এই কথা বলবো যে আওয়ামী লীগের আন্দোলনের ফসল অন-11। কেন? ওই যে অন্যায়টা করেছিল, সংবিধান বিরোধী যে কার্যক্রমটা করে ইয়াজউদ্দিন সাহেব, উনি তত্ত্বাবধায়ক সরকার এবং রাষ্ট্রপতি থাকলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রধানও হলেন,
এই অনিয়মের বিরুদ্ধে মানুষের রাস্তায় নেমেছিল, যে কারণে ওই আন্দোলনের ফসল হিসেবে কিন্তু অন-11 আসলো। এবং আপনার এখানেই বোধহয় আমরা আলোচনা করেছিলাম, মনে আছে বোধহয়, অন-11-এর সময়, যে অন-11-এর এখন কোনো অবস্থা নেই। আমার মনে হয় ওনাদেরই একজন নেতা মেজর আখতারুজ্জামান, তার সঙ্গে বোধহয় এখানে বসে আমার একটা কথা হচ্ছিল, যে উনি বলতেছিলেন বারবার যে সামরিক শাসন জারি হবে দেশে। আপনার মনে থাকার কথা, আমি বারবার বলছিলাম সামরিক শাসন জারি হওয়ার পরিস্থিতি বাংলাদেশে নেই। কারণ এই অন-11-এর এরা এখন বাঘের পিঠে উঠেছে। বাঘের পিঠের থেকে নামতে হলে তাদের নির্বাচন দিয়ে নামতে হবে, অন্যথায় কোনো বিকল্প নেই। এবং তাই হয়েছে, নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে অংশগ্রহণ ওনারাও করেছেন, আমরাও করেছি। তো সেখানে অন-11-এর নির্বাচনের যে নির্বাচনটি হলো, সেখানে ভোটার তালিকা, ফটক সহ ইত্যাদি অনেক অনেক কর্মকাণ্ড যেগুলো ওনারাও গ্রহণ করলেন, তখন কিন্তু প্রতিবাদও করলেন না। নির্বাচনে যখন আওয়ামী লীগ বিজয় লাভ করলো, তখন ওনারা এর প্রতিবাদটা শুরু করলেন। প্রশ্নটি হলো যে অন্যায়, সংবিধান বিরোধী কর্মকাণ্ড, জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ড এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড যেই করেন না কেন, সেটা শেখ হাসিনা হোক আর সে খালেদা জিয়াই হোক, জনগণ কোনোটাই মানবে না, আর সেটা মানেনি। পরবর্তীতে যে কথাটা উনি বললেন, আমরা অন-11-এ যারা ক্ষমতায় ছিল তাদেরকে সুযোগ করে দিয়েছি বিদেশে যাওয়ার। আমি যদি প্রশ্ন করি, লতিফুর রহমান সাহেব যখন এই 8ম জাতীয় সংসদের নির্বাচনকালীন সময়ে উনি যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেন, তাকে কি করে 5টা বছর কোন বিধি বলে প্রধান অর্থাৎ এই যে প্রধানমন্ত্রীর যে ভবন যমুনায় রাখলেন, কি করে, কেন রাখলেন লতিফুর রহমান সাহেবকে? অর্থাৎ কিনা লতিফুর রহমান সাহেবের সঙ্গে গোপন আতাত করে তখন তারা ক্ষমতা এসেছিলেন, এবং তারা কমিটেড ছিল আপনার লতিফুর রহমানের কাছে, যে এই ক্ষমতায় আনার জন্য যা যা করা দরকার তারা সেই প্লটটাকে তৈরি করে দিয়েছেন লতিফুর রহমান। ওনারা ক্ষমতা এসেছিলেন, সেই ব্যাপারটা কিন্তু উনি কিছু বলতে পারবেন কিনা আমি জানি না। উনি একটা কথা বলেছেন, ইজি হ্যাপি, অর্থাৎ আমি হ্যাপি কিনা, আমি তো মনে করি অবশ্যই। অবশ্যই এই কারণে পার্লামেন্ট যদি এইটাই হয়, পার্মানেন্টলি মানে আমি বিরোধী দল হলে আমি পার্মানেন্টলি ইয়েতে আসবো না, সেই পরিস্থিতি এখন আর নেই। ওনাদেরকে শিখতে হবে এখান থেকে, যে ওনারা যেভাবে বয়কট করেছিলেন মানে সংসদ স্থায়ীভাবে, আওয়ামী লীগ স্থায়ীভাবে বয়কট করে নাই, আওয়ামী লীগ বয়কট করেছে, আমরা ওয়াক আউট করেছি, বয়কট করেছি, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত 8ম জাতীয় সংসদে আমার মনে নাসিমের মনে থাকার কথা, শেষ দিনেও কিন্তু আমি বক্তৃতা করেছিলাম। তারপরে আমরা পার্লামেন্টে ছিলাম, আমরা বয়কট করলেও কিন্তু পার্লামেন্টে ছিলাম। আর ওনারা কি করেছেন, পার্মানেন্টলি বয়কট করেছেন, কারণ আর কোনোদিনই আসবেন না। আর যে নির্বাচনের কথা বললেন, 153টা আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। ওনারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করেন তো হবেই। বাংলাদেশে তো 2টা ধারা, একটা হলো প্রো লিবারেশন ফোর্স অর্থাৎ স্বাধীনতার পক্ষের শক্তি, আর ওনারা তাদের স্বাধীনতার বিরোধী শক্তিকে নিয়ে পথ চলছেন। তো এই 2টা ধারা যখন প্রবাহিত, তখন একটা ধারা যদি কোনো কারণে অফ হয়ে যায়, তাহলে তো আরেকটা ধারা চলতেই থাকবে, সেই ধারা তো আর বন্ধ হবে না। ঠিক সেই কারণে আমি 8ম জাতীয় সংসদে, 9ম জাতীয় সংসদে আমার সঙ্গে যিনি প্রার্থী ছিলেন তাদের একজন। না, বাট আপনি কি এভাবে দেখেন না, মানে আপনি যেমনটা বলছেন যে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি, এই বিষয়ে আমি কোনো প্রশ্ন করছি না, উনি যদি করেন আলোচনা তোলেন, কিন্তু এটি গণতান্ত্রিক রাজনীতিতে, গণতান্ত্রিক সংস্কৃতিতে 2টো রাজনৈতিক শক্তি তো বা 2টো ধারা বা 2টো রাজনৈতিক দল তো থাকা বাঞ্ছনীয় অবশ্যই। এখন আপনি যদি মনে করেন যে ঠিক আছে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি, ন্যাচারালি সবাই চাইবেন যারা দেশকে ভালোবাসেন যে স্বাধীনতার বিপক্ষের শক্তি এখানে বিলুপ্ত হয়ে যাক। স্বাধীন দেশে স্বাধীনতার বিপক্ষের শক্তি কি থাকবে, থাকা বাঞ্ছনীয় নয়। কিন্তু আপনি যদি ওনাদেরকে সেই ধারার মধ্যে ফেলেন এবং ওনাদের যে বিলুপ্ত হয়ে যান, সেই ক্ষেত্রে যে মানে সেখানে গণতন্ত্র থাকে কিনা। আপনার প্রশ্নটাই বুঝতে পেরেছি। গণতন্ত্রকে কে হত্যা করেছে? গণতন্ত্রকে হত্যা করেছে বিএনপি জামাত। না, গণতন্ত্রকে হত্যা কিভাবে করলো? যে গণতান্ত্রিক আন্দোলনের নামে সন্ত্রাসকে, আপনি একজন রুগী, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিল, আপনি সেই প্রেসক্রিপশন অনুযায়ী চললেন না, আপনি কি রোগ ভালো হবে? আমি মুসলমান, কোরআন হাদিস আমার প্রেসক্রিপশন, আমি তার বাইরে চলবো,
আমার কি মুসলমানিত্ব থাকবে? গণতন্ত্রের ধারা হলো জনগণকে নিয়ে আন্দোলন করা। ওনারা 2013 সালে এই গণতান্ত্রিক আন্দোলনের নামে যে কর্মকাণ্ডগুলো করলেন, ওই ইতিহাস বাংলাদেশের মানুষটা এখন ভুলে যায়নি। এই যে গণতন্ত্রকে যে কবর রচনা করে জবাই দিলেন, এটা ওনারা ধারাটা সৃষ্টি করেছেন। আমি শেষ করি। এখন ওনারা কেন আন্দোলন করতে পারছেন না? পারছেন না এই জন্য যে জনগণ ওনাদের সাথে নেই। ওনাদের সাথে জামাতের কিছু সন্ত্রাসী, এবং ওনারা নির্ভর করেছিলেন জামাতের উপর, ওনারা নির্ভর করেছিলেন হেফাজত ইসলামের উপরে, ধর্মের উপরে, ওনারা নির্ভর করেছিলেন বিদেশি শক্তির উপরে, ওনারা নির্ভর করেছিলেন অবৈধ অর্থের উপরে। শক্তি এইভাবে তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছিলেন। জনগণ কিন্তু তাদেরকে সেটা মেনে নেয়নি বলেই কিন্তু আপনার আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুতরাং আমি যেটা বলবো সেটা হলো ওনাদের সবচেয়ে এখন মানে উপযোগী কাজটা যেটা হবে সেটা হলো যে গণতান্ত্রিক ধারায় আন্দোলন করা। এবং ওনারা কিন্তু সেটা অনেক দিন পরে হলো অরিন্দাম কহিলা বিষাদে কি হলো, ওনারা বললেন আমরা এখন অহিংস আন্দোলন করব। এটাই প্রমাণ করে 2013 সালে তারা সহিংস আন্দোলন করে গণতন্ত্রকে হত্যা করেছে। গণতন্ত্রের হত্যার কারী ইতিহাসে সেটা লিপিবদ্ধ আছে, কারা গণতন্ত্রকে প্রথম হত্যা করেছে। স্বাধীনতার মূল চেতনা ছিল গণতন্ত্র, অনাদি সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়তাবাদ। আপনার 1973 সালের 22শে সেপ্টেম্বর সর্বপ্রথম এদেশে সংসদীয় গণতন্ত্রের ভিত্তিতে যে সংবিধান রচিত হয়েছিল, সংবিধান বেয়োনেটেড করে আওয়ামী লীগ এবং বেয়োনেটেড করে 22শে সেপ্টেম্বর জরুরি অবস্থা ঘোষণার বিধান, নিবর্তনমূলক আইন এবং মৌলিক অধিকার পরিপন্থী আইন 1973 সালে বিএনপি ক্ষমতায় ছিল না। You are the man first. You have scrapped and bayoneted the democratic tradition of the Constitution, number one. চতুর্থ সংসদের 25শে জানুয়ারি 65 সালের আপনারাই একদলীয় সরকার করে গণতন্ত্রের কথা আপনাদের মুখে মানায় না। যে গণতন্ত্রের জন্য আপনারা অনেক সংগ্রাম করেছেন বলছেন, সেই গণতন্ত্রের আপনারা সেদিন আপনারা কবর রচনা করেছিলেন। আপনারা বলেন আমরা জামাত এবং কি আর হেফাজতে দেখি 91 একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বিএনপি এককভাবে লড়িয়েছে, বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আপনার সরকার গঠন করেছে। আর আপনারা আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য জামাতকে নিয়ে আন্দোলন করে সেটা দাবি আদায় করেছিলেন। আপনারা বারবার একটা কথা বলেন 15 ফেব্রুয়ারি ইলেকশন, এটা 15 ফেব্রুয়ারি ইলেকশনটা দেখেন, দিস দ্য লিডারশিপ কোয়ালিটি ডিফারেন্সটা কি? আপনি বললেই আমি বাইতুল মোকাররমের সামনে আপনাকে কেয়ারটেকার গভর্নমেন্ট চলে দিতে পারি না। কেয়ারটেকার গভর্নমেন্টকে কনস্টিটিউশনাল আপনার শেপ দিতে হলে একটা অ্যামেন্ডমেন্ট আনতে হয়। অ্যামেন্ডমেন্ট আনতে হলে একটা পার্লামেন্ট লাগে। সেই পার্লামেন্ট ইলেকশন হয়েছে 15 ফেব্রুয়ারিতে। 12 দিনের মাথায় ওই বিলটা পাস করে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে, যেহেতু দ্যাট ওয়াজ নন পার্টিসিপেশন অফ দি মেজরিটি পিপল ইন দ্যাট ইলেকশন। আর আপনারা এখন 6 মাস চলে গেছে অলরেডি, যিনি আপনি আপনার প্রাইম মিনিস্টার কিন্তু ঠিক কথা বলেছেন যে আমি সাংবিধানিক ধারাবাহিকতার জন্য এটা একটা নির্বাচন, তো ধারাবাহিকতা তো চলে গেছে, এখন উনি কেন ক্ষমতায় আসছেন? দ্বিতীয়ত যেটা আপনি বারবার বলছেন, শোনেন, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে কিন্তু মনে করতে কেউ জানে না। আপনি দেখেন 1982 সালে যখন হোসেন মোহাম্মদ সাহেব এরশাদ সামরিক শাসন গ্রহণ করেন, তিনি তখন, আমি একটা বইতে পড়েছি স্টেটমেন্ট শেখ হাসিনার, তিনি করতে গিয়ে এসে এদিকে কোথায় কার বাসা উঠে সেখানে মেসেজ পাঠাইলো যে কোনো দলের জন্য না, জিয়া রহমানের হত্যার পরে উনি একটা মেসেজ পাঠাইলেন কোনো সামরিক সরকার বা সামরিক বাহিনী যেন ক্ষমতা গ্রহণ না করে, কনস্টিটিউশন গভর্নমেন্ট যেন কন্টিনিউ করে। কোর্ট অ্যান্ড আনকোর্ট আমার কাছে লেখাটা আছে। আই এম ভেরি হ্যাপি। কিন্তু কি দেখা গেল 1982 সালের 24শে মার্চ তখন হোসেন মোহাম্মদ সাহেব ক্ষমতা দখল করলেন, তিনি বললেন আই এম নট আনহ্যাপি। এবং এই দেশে যত স্বৈর শাসক এসছে প্রত্যেকের পিছনে ইঙ্গিত ছিল আওয়ামী লীগের। আপনি এবার দেখেন 2007 সালের দিকে 111-এর প্রথম তিনি বললেন যে এটা আমাদের আন্দোলনের ফসল।
2008 সালের 11 মার্চ তিনি বিদেশ যাওয়ার সময় ঢাকা এয়ারপোর্টে ইন প্রেজেন্স অফ তোফাইল সাহেব, ইন প্রেজেন্স অফ আমু, সবার সামনে আই উইল রেটিফাই অল দ্য অ্যাকশনস অফ দি 111 গভর্নমেন্ট। আচ্ছা, 2008 সালের 11 জুন ওনাকে প্যারোলে মুক্তি দেয় কে সরকার, যখন সুপ্রিম কোর্টে ওনার জামিন পেন্ডিং ছিল সুপ্রিম কোর্টে, বুঝছেন, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে 15টি মামলা হয়, একটা দুইটা মামলা না। আর দুইটা মামলাতে 164 করেছে শেখ সেলিম, এখন মাননীয় সংসদ সদস্য। 15টি মামলার অভিযুক্ত তিনি, কিন্তু যখন তার বেইল পিটিশন ইজ পেন্ডিং বিফোর দ্য সুপ্রিম কোর্ট, সরকার তাকে প্রশাসনিক আদেশ দিয়ে তাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে। কেন পাঠিয়েছে? সরকারের সাথে একটা সমঝোতা হয়েছিল যে তিনি বিদেশে চলে গেলে ওখানে বসে ঠিকঠাক করে তিনি আসবেন। এবং সেখানে দেখা যায় যে যুক্তরাষ্ট্রের বোস্টনে লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে অভ্যর্থনা জানান। অল দিস ইনসিডেন্ট palpably proves that the 111 গভর্নমেন্ট ওনাকে ক্ষমতায় বসানোর জন্য এখানে আসছে এবং ওনাকে ক্ষমতায় বসিয়েছে। আরেকটা যে আপনাকে বলতে চাই, 2008 সালে 29শে ডিসেম্বর নির্বাচনে এটি তো সত্য, উনি যেমনটা বলছিলেন যে মানে ওনাদের দায় কতটুকু আছে সেই তার জবাব উনি দিবেন, কিন্তু পরিস্থিতিটা তৈরি করবার ক্ষেত্রে আপনাদের একটা ভূমিকা ছিল। শোনেন, লগি বৈঠার যে নগ্ন নৃত্য, হত্যার যে নগ্ন নৃত্য ওনারা শুরু করেছিলেন, সেটা মানুষ ভুলে গেছে। এবং আপনারা তো 22শে জানুয়ারি একটা ইলেকশন করতে চেয়েছিলেন সেরকম। আমরা 22শে জানুয়ারি ইলেকশন না, আমরা 22শে জানুয়ারি ইলেকশন তো আমরা করতে চেয়েছিলাম জাস্ট টু কন্টিনিউ দি কন্টিনিউটি অফ দি কনস্টিটিউশন। তাদের লইগা বটি হিসেবে গুলি করে টরে তো সেগুলো বানচাল করে দিল। বানচাল করে শোনেন, ওনাদের একজন কলিগ আমার বন্ধু, তিনি এলাকায় গেছেন নির্বাচন করার জন্য, এখন ক্যাবিনেট আছে। আপনারা তো ম্যানিপুলেট করার চেষ্টা করেছেন, আরে কিসের ইলেকশন আমরা চলে আসব। আপনারা তো ক্ষমতায় থাকার জন্য পুরো নির্বাচনী প্রক্রিয়াটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছেন। আমরা ম্যানিপুলেট যদি করতাম, সংবিধান সংশোধন করে ভোটার তালিকা অবৈধ ভোটার, আমরা যদি ম্যানিপুলেট করতাম তাহলে তো আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকেই সবকিছু করা যায়। আমরা যদি সিরিয়াসলি করতাম আওয়ামী লীগের মতন, আমরা সেটা করতে পারতাম না। আওয়ামী লীগ আজকে ম্যানিপুলেট করে নাই। আওয়ামী লীগ আজকে ক্ষমতায় বসে সংবিধানটা কি শোনেন, আমার ভাই এখানে বসে আছেন, রাজনীতিবিদ, নখের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত 15th অ্যামেন্ডমেন্টে যেই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আছে, উনি শপথ করে বলুক উনি এটা পরে দেখছেন কিনা। উনি পরে দেখতেন, বলছে ভাই আমি এখানে দস্তখত করবো না, কারণ 15th অ্যামেন্ডমেন্ট ইজ মোর রিগরাস দেন ওয়ান পার্টি রুল ইন দ্য কান্ট্রি। এটা বাকশাল থেকে আরো বেশি, কারণ এখানে 53 অনুচ্ছেদ সংযোজন করা হয়েছে যেগুলো অসংশোধনযোগ্য। ভালো, ওনারা পপুলার, একটা রেফারেন্ডামের প্রভিশন ছিল। আজকে আপনি দেখেন লন্ডনে গ্রেট ব্রিটেন থেকে স্কটল্যান্ড সিসিট হওয়ার কথা ছিল, সেখানে লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি, লিবারেল পার্টি অল এগ্রিড টুগেদার টু গিভ দ্য রেফারেন্ডাম, লেট দ্য পিপল টু ডিসাইড। এখন আমি বলছি যে আমাদের সমর্থন অনেক আছে, এখন ভোট দিলে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি ভোটে জিতবো। উনি বলছেন আপনারা জিতবেন না। তো হোয়াট ইজ দ্য ব্যারোমিটার টু ফিক্স ইট আপ? লেট দি পিপল অন অপরচুনিটি, যে মানুষ একটা কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন চায় কি চায় না, এইটা জনগণের কাছে ছেড়ে দিতে এত ভয় কিসের? শাহজাহান খান সাহেবরা তো অনেক কিছু ম্যানিপুলেট করেছেন। আমি বলবো আপনার 2008 সালে 29শে ডিসেম্বর, ইফ ইউ গো ব্যাক টু দ্যাট ইলেকশন, 87% ভোট পড়েছে 85 কেন্দ্রে, 85টি কেন্দ্রে, এবং 90 থেকে 96% 102 ভাগ ভোট পড়েছে 90 থেকে 80, কোন কোন কেন্দ্রে 102 ভাগও % ভোট পড়েছিল। এটাগুলি সব অর্কেস্ট্রেটেড ইলেকশন করে যাতে করে মহিউদ্দিন ফখরুদ্দিন যারা আপনাকে আজকে ক্ষমতায় বসিয়েছে, আমাদের ক্ষমতায় বসে কিছু করার আছে বলে আপনাদের বসিয়েছে, এবং তাদেরকে স্কট ফ্রি করে দিয়েছে, তাদেরকে নিরাপদ প্রস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য। অসুবিধাটা কি তাদের? তারা যে কাজটা করেছে অন 11-এ, তারা কি খুব অন্যায় করেছে?
তাহলে সংবিধানকে একটি প্রশ্ন আপনি জবাব দেবেন, মানে উনি একটি প্রশ্ন তুলেছেন যে 111-এর সময় তো আওয়ামী লীগ বিএনপির দুই দলের নেতারাই এবং ব্রুটালি টর্চার হয়েছেন সেরকম কথা বলেছেন, মামলাও প্রত্যাহার অনেকের করে নেওয়া হচ্ছে, তাতেও ওনার কোনো আপত্তি নেই, কিন্তু উনি বলছেন যে অনেকেই হাইকোর্ট থেকে মানে নির্দোষ প্রমাণিত হয়েছেন, তো সরকার কিছু মামলা আপিল করলো না আর কিছু মামলা হঠাৎ করে কেন আপিল করবার দিকে উৎসাহী হয়ে উঠলো, সেটিকে উনি খুব ভালো উদ্দেশ্য বলে মনে করেন না আর কি। আপনি যদি সেটির জবাব দেন। এইটার জবাবটা দেওয়ার আগে একটু বলতে হয় যে আসলে নাসির ভাই একটু যদি আয়নায় নিজের চেহারা দেখে কথা বলতেন, মানে নিজের না, তার চেহারা তো চমৎকার চেহারা, তো মানে প্রিন্সের মতো চেহারা, আর ওনার দলের চেহারা যদি দেখে কথা বলতেন তাহলে ভালো হইতো। লগি বৈঠার আন্দোলন কিন্তু মারামারি ফাটাফাটির জন্য নয়, এটা হলো মানুষের, যেমন বাঁশের লাঠি নিয়ে কিন্তু আমরা স্বাধীনতার যুদ্ধ শুরু করেছিলাম, এটা হলো একটা প্রতীক। গণতান্ত্রিক আন্দোলনে আপনি মারামারি ফাটাফাটি মানে মানুষ হত্যা ইত্যাদি পরিকল্পিতভাবে করবেন, এটা কিন্তু মানুষ মারা যাওয়ার পরে তার উপরে উঠে নৃত্য করা, আমি কে কোথায় এই গোলমালটা হয়েছিল বাইতুল মোকাররমের উত্তর গেটে। কেন হয়েছিল সেই ফুটেজটা আপনি এখনো নিশ্চয়ই ভুলে যাননি, যে পিস্তল হাতে একজনে বলছিল যে মল্লে শহীদ বাসলে গাজী, কারা তারা? সরকারের পক্ষে জামাত ইসলাম, এবং সেই ইয়ের থেকে বাইতুল মোকাররম থেকে বেরিয়ে এসে তারা ইয়েটা করলো। সেখানে আওয়ামী লীগের যখন আপনি একজনকে আঘাত করবেন, তার তো আত্মরক্ষার অধিকার আছে তার। তা আপনি যখন পিস্তল নিয়ে একজনকে আঘাত করতে গেলেন, মারতে গেলেন, সে যদি তার প্রতিহত করার চেষ্টা করে, এটা কিন্তু কোনো অন্যায় নয়। আর ওনারা যে পরিকল্পিতভাবে গাড়ি পোড়ালো, ড্রাইভার হেল্পার পোড়ালো, পুলিশ পোড়ালো, বিজিবি পুড়িয়ে মারলো, তারপরে আপনার গরু গাড়ি সহ ড্রাইভারকে পুড়িয়ে মারলো, এই যে লঙ্কা কাণ্ডগুলো, ট্রেন বাস ইত্যাদি বহু ঘটনা ঘটছে, সে তো সবাই জানে। এইগুলো তো কোন গণতান্ত্রিক আন্দোলন? ওনারা তো একটা কথা বললেন, লগি বৈঠার একটা ঘটনাই ঘটেছিল, ওনাদের মতো কিন্তু 300-400 লোক নিহত হয় নাই এবং কয়েক হাজার লোক আহত হয় নাই। 60,000 গাছ কেটে ধ্বংস করেছে, এবং কিভাবে কুপিয়ে হাটহাজারি ইয়েতে, সেগুলো তো টেলিভিশনে দেখিয়েছে, উনি তো চিটাগাংয়ের মানুষ, অস্বীকার তো নিশ্চয়ই করবেন না, কিভাবে কুপিয়ে যুবলীগের নেতা কর্মীদের হত্যা করা হয়েছে একটা রুমের মধ্যে নিয়ে। সেই দৃশ্যগুলো, এটা কি ভুলে গেছি আমরা? সেটা কি কারণে, হোয়াট আর দি সেটা আসি পরে, ব্যাকড্রপ অফ ইউর অ্যাট্রোসিটিস। আপনারা যদি ক্ষমতা ছাড়বেন না, আপনারা ক্ষমতায় ছাড়বেন না, আপনারা ক্ষমতায় থাকবেন। গণতান্ত্রিক ব্যবস্থার সিস্টেমটা কি জানেন? বিউটি অফ ডেমোক্রেসি কি জানেন? যখন আমরা ফিল করবো যে জনগণ আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, তখন ইমিডিয়েটলি উইদাউট ওয়েটিং ফর 5 years ইমিডিয়েটলি ইলেকশন দেওয়া। আপনি দেখেন ব্রিটেনে, দেখেন ইভেন ভারতে, দেখেন ভারতে 16 জন প্রাইম মিনিস্টার আপনার ফুল টেনিউর ক্রস করে নাই। একজনে 1.5 বছর, একজন 1.5 বছর, গৌর 6 মাস, অমুক 3 মাস। আমি আপনাকে লিস্টে দেখাবো যে ওরা যখন ফিল করেছে যে জনগণ আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, তারা ইলেকশনটা দিয়ে দিয়েছে। এখন যে আপনারা অনুরোধ করবো, শাহজাহান ভাই কোনোদিন বলবেন না বিএনপি গণতন্ত্রকে হত্যা করেছে। বিএনপি গণতন্ত্রকে হত্যা করেছে দেশে আওয়ামী লীগ। আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী, আমি শোনেন, মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদের দেশের স্থপতি শেখ সাহেবের মেয়ে, ওনার বিরুদ্ধে যে সরকার চাঁদাবাজির মামলা করতে পারলো, যে সরকার ওনারকে ইয়েতে রাখলো, জেলে রাখতে পারলো, হ্যাঁ, এটাকে চারটি জ্ঞানের কথা। এবং তাদের সেই মামলাগুলি তিনি প্রত্যাহার নিলেন। অন দ্য আদার হ্যান্ড, গণতান্ত্রিক আন্দোলনের কথা একটু বলি আপনাকে। 1947 সালে ভারত এবং পাকিস্তান স্বাধীন হলো। সেইখানে কিন্তু আপনার এক সংখ্যক মানুষ যারা ভারত স্বাধীন করার জন্য যারা সশস্ত্র আন্দোলন গড়ে তুলেছিল, কিন্তু মূলত নেতৃত্ব চলে গেছিল কিন্তু জিন্নার হাতে, আর চলে গেছিল মহাত্মা গান্ধীর হাতে। এই যে দুইজনের হাতে নেতৃত্ব গেল কেন? কারণ জনগণকে সাথে নিয়ে তারা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই কাজটা করলো। আপনি আসেন 52 সাল, জিন্না যখন উর্দুকে এখানে চাপাই দেওয়ার চেষ্টা করলো, সেখানে পুলিশের গুলি খেয়ে ছাত্র মারা গেল, আন্দোলনকারীদের হাতে কোনো পুলিশ মারা যায়নি।
সরকারের কোনো লোক মারা যায় নাই। আসেন 1962 সাল শিক্ষা আন্দোলন, সেখানে ছাত্র মারা গেল পুলিশের গুলিতে, আন্দোলনকারী কখনো আঘাত করে নাই। বা 66 সালে একই ঘটনা, মনু মিয়া যখন রক্ত দিল। 69-এর মুভমেন্টের মতো সময় আসেন, এইগুলো হলো গণতান্ত্রিক আন্দোলন। 71-এর স্বাধীনতা যুদ্ধ প্রাথমিক পর্যায়ে গণতান্ত্রিক, এবং সেটা সশস্ত্র আন্দোলনের রূপ নিচে কখন, যখন পাকিস্তানে আমাদেরকে আক্রমণ করলো। এই যে এগুলো হলো গণতান্ত্রিক আন্দোলন। তারপর আপনি আসেন 96-তে, আপনি আসেন 90-তে, এরশাদ সাহেব ছাত্রদেরকে গুলি করে মারলেন, ট্রাক চাপা দিয়ে হত্যা করলেন। কিন্তু ওইখানে এই যে আন্দোলনে যারা নিহত হলো তারা কিন্তু পুলিশকে হত্যা করতে যায়নি। তারপরে 96-তে আমরা যখন আন্দোলন করলাম, আপনি যেটা বললেন, সেই আন্দোলনে কি হলো? আমরা আন্দোলনে একটা জনতার মঞ্চ গড়ে উঠেছিল, এবং সকল শ্রেণী পেশার মানুষ লাইন মিছিল করে 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 করে, এমনকি সেক্রেটারিয়েট থেকে বেরিয়ে এসে সমস্ত সরকারি কর্মচারীরা পর্যন্ত জনতার মঞ্চে আপনাদের সরকারের বিরুদ্ধে অনাস্থা দিল। যে কারণে আপনারা তখন এই তত্ত্বাবধায়ক সরকার আইন করে আপনারা ক্ষমতা ছাড়লেন। আর আপনারা যে গণতান্ত্রিক আন্দোলন করলেন, নির্বাচনের কথা বললেন, নির্বাচন বয়কটের জন্য সকলকে আবেদন করলেন। আপনি দেখেন ঢাকায়, আপনি একটু স্মরণ করে দেখেন, হেফাজতে ইসলাম যেদিন 5ই মে তারিখে যখন ঢাকায় তারা অবস্থান নিল, রাত্রি বিকেলবেলায় ঘোষণা দিয়ে, আপনাদের নেত্রী কি বললেন? যে হেফাজতের পাশে এসে আপনারা দাঁড়ান, তাদেরকে খাবার দেন, তাদেরকে পানি দেন। কয়জন আগে ছিল? বরং যখন মধ্যরাত্রে তাদেরকে সরিয়ে দেওয়া হলো, মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। আপনারা যে আন্দোলনটি করলেন, সেখানে ভোটারদেরকে হত্যা করলেন। আপনারা সেখানে ভোটার যারা ভোট নিল, প্রিজাইডিং অফিসারকে হত্যা করলেন, ভোট কেন্দ্র পুড়িয়ে দিলেন। তারপরও 40% ভোট এখানে হয়েছে। আপনারা 96 সালে 40%, সব মিলে 40%। হ্যাঁ, এটা আচ্ছা। তারপরে আপনারা, আমি একটু শেষ করি, তারপর আপনি বলেন, আমি আপনাকে ডিস্টার্ব করবো না। আপনারা যে নির্বাচনটা করেছিলেন, ওই 12 দিনের সংসদের কথা বললেন, 1996 সালে 15 ফেব্রুয়ারি তারিখে যে নির্বাচনটা করলেন, সেই নির্বাচনে আপনারা 46 জন লোক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। ভোট পড়েছিল 26%। সুতরাং আপনার ওইটাকে যদি বৈধ হয়, আর তখন তো আমরা নির্বাচনে অংশগ্রহণ করি নাই, আপনারা এককভাবে নির্বাচন করলেন, তারপরে আপনার 46%। আপনি যদি ওই সময় সকল প্রতিযোগিতার মধ্য দিয়ে, আমার নির্বাচনী এলাকায় যিনি আপনার প্রার্থী ছিলেন, ওই যে বললাম, আমাদের ওখানে 2 জন প্রার্থী সাধারণত হয়, সেটা হলো আওয়ামী লীগের একজন, আপনাদের একজন। এই যে 2 জন প্রার্থী। আমরা যেমন ওই ইয়েতে আপনার 1996 সালে আওয়ামী লীগ নির্বাচন করলো না, আমি নির্বাচন করলাম না, যে কারণে আপনাদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো। তাহলে এইগুলো কি একটা পর্যায়ে গেল? আমি শুধুমাত্র প্রশ্ন আপনার কাছে, 2013 সালের যে ঘটনাগুলো গণতান্ত্রিক আন্দোলনের নামে আপনারা করলেন, এইটা হলো এক কথায় যেটা বলে যে ওই যে মহিলাদের যে প্রসব বেদনা, সন্তান জন্মের আগে যে প্রসব বেদনা ভোগে অস্থির হয়ে যায়, আপনারাও আমার কাছে মনে হয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য যে বেদনার সৃষ্টি হয়েছিল, সেই কারণেই কিন্তু আপনারা এই সমস্ত অপকর্মগুলো করলেন, করে আপনারা কিন্তু ক্ষমতায় যেতে পারলেন না। যদি এইটাই হবে যে সারা বিশ্ব আপনারা বললেন সারা বিশ্ব এই সরকারের সঙ্গে নেই, এই সরকারকে কে নাই? সবাই তো এখন শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে, তার সরকারকে সমর্থন দিচ্ছে, সহযোগিতা করছে, জাপান টাকা দিচ্ছে, চীন টাকা দিচ্ছে, আমেরিকা তাদের সহায়তা করছে, সকল বড় বড় দেশগুলো এখন সহায়তা করছে। যদি এইটাই হতো যে আপনারা তাদেরকে কনভিন্স করে ফেলেছেন, একটা যে আমি আগে বলেছি যে রাসায়নিক পদার্থ যদি মিশ্রণে ব্যত্যয় ঘটান, বিস্ফোরণ ঘটবে। আপনারা গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে যখন সন্ত্রাসী আন্দোলনকে এটা পুশ করার চেষ্টা করেছেন, এই বিস্ফোরণটা ঘটে গেছে। সেই বিস্ফোরণের যে রেজাল্ট আপনাদের কিছুদিন ভোগ করতেই হবে। আগামীতে যে জিনিসটা আপনাকে করার জন্য আমি পরামর্শ দিতে চাই, কারণ আসিফ ভাই আপনার সঙ্গে আমার তো এখন আমি অনেকের মধ্যে একটা শঙ্কা আছে যে ভবিষ্যতে এরকম কোনো সম্ভাবনা আছে কিনা। এখন বিরোধী দলের যে অবস্থা, এবং ওনারা অভিযোগ করেন আপনারা ওনাদেরকে যে জায়গায় নিয়ে গেছেন, বা ওনাদের নিজেদের যে জায়গায় দেখেন, 153-54 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ভবিষ্যতে কি 300 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কোনো সম্ভাবনা নাই? কোনো সম্ভাবনা কেন সম্ভাবনা নাই? সেটা হলো যে ওনারা জামাতকে নিয়ে রাজনীতি করেন, 20 দল, এবং ওনারা বলেছেন জামাত 20 দল, তখন 18 দল ছিল, 18 দলের আমরা মুক্তিযোদ্ধার দল। আমি জানি না কি কারণে বেগম খালেদা জিয়া একজন মাননীয় সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের একটা প্রভাবশালী নেত্রী একজন, তিনি কি করে বলতে পারলেন জামাতকে পাশে নিয়ে, মুসলিম লীগকে পাশে নিয়ে,
কি নিজাম ইসলামকে পাশে নিয়ে বলতে পারলেন কি করে যে মুক্তিযোদ্ধার দল? এইখানেই তো আমি বলতে চাচ্ছি যে ওনাকে নীতিগতভাবে আদর্শিকভাবে ওনারা কি সেটা কিন্তু মানুষের সামনে চিহ্নিত হয়ে গেছে। সুতরাং এই জায়গাটা কিন্তু আমি মনে করি এখন আর ওনাদের সেই অবস্থাতে নেই। ওনারা কিন্তু একটা শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছেন। আপনি যেটা আশঙ্কা করছেন আসলে ওনাদেরকে এখন ভাবতে হবে নতুন করে পথ চলা। সুতরাং সেটা ওনারা আসছেন, আমি ধন্যবাদ দিই যে ওনারা এখন অহিংস। আপনি বলছেন যে আগামী নির্বাচনে ওনারা অংশ নিচ্ছেন। আমি আশা করি যে ওনাদের নিয়েই হবে নির্বাচন। অংশগ্রহণের মধ্য দিয়েই আমার মনে হয় কবে সেই নির্বাচন? নির্বাচন সময় সংবিধান অনুযায়ী 5 বছরের মাথায় গিয়ে নির্বাচন হবে। ওনার 3 ভাগে আমি বক্তব্য জবাব দেব। একটা হচ্ছে উনি এই লগি বইটা, তারপর আমরা যে হেফাজতের নৈরাজ্য, হত্যাকাণ্ড, কোরআন পোড়ানো এইসব বক্তব্য দিয়ে রাখছেন যে এটা আমরা সাধারণ মানুষকে আমরা হত্যা করেছি। লেট দেয়ার বি কমিশন হেডেড বাই দি সুপ্রিম কোর্টের সিনিয়র জাজ, যে এই দিন হেফাজত যে আমরা যে আন্দোলন আমরা সেখানে যোগদান করতে বলেছি, আমাদের ম্যাডাম কেউ যোগদান করেনি, এই ঘটনাগুলি নিয়ে একটা জুডিশিয়াল কমিশন হওয়া যায় না? ভিডিও ফুটেজ আছে না যে কারা কোরআন পুড়িয়েছে? ওনারা বারবার বলছেন আপনারা কোরআন পুড়িয়েছেন, আপনারা বাইতুল মুকাদ্দাসকে গুলি করেছেন, আপনারা এই করেছেন, গাছ কেটেছেন, এই করেছেন, সেই করেছেন। দেয়ার শুড বি এ জুডিশিয়াল কমিশন হেডেড বাই দি সিনিয়র জাজ অফ দ্য অ্যাপিলেট ডিভিশন। তো জিনিসটা তো বের হয়ে যায়। এক, দ্বিতীয়ত উনি বারবার বলছেন ওনাদের সাথে এই বিদেশের ওনাদেরকে সমর্থন। একটা দেশের অনির্বাচিত একটি অনির্বাচিত অগণতান্ত্রিক সরকারের সাথে স্টেট টু স্টেট রিলেশন রাখার অর্থ এই না যে দে আর সাপোর্টিং দ্য ইউর প্রসিজার অফ ইলেকশন। অলওয়েজ স্টেট টু স্টেট একটা সম্পর্ক রাখার আছে, বিধি আছে। আপনার টিক্কা খান যখন পূর্ব পাকিস্তান দখল করে নেয়, পাকিস্তানের সাথে তখন অন্য কোনো দেশ সম্পর্ক চিহ্ন করে নাই। রিলেশন বিটুইন স্টেট টু স্টেট ইন দি এম্পেরিক্যালি ইফ ইউ স্টাডি দি পলিটিক্যাল সায়েন্টিস্টরা বলে যে স্টেট টু স্টেট রিলেশন ইট ইজ এ কন্টিনিউইং প্রসেস। এবং সেই ক্ষেত্রে আপনাদের সাথে এখন যারা সম্পর্ক রাখছে তারা স্টেট টু স্টেট রিলেশনের ভিত্তি করে। এর অর্থ এই নয় যে তারা একটি অনির্বাচিত, একটা ভোটারবিহীন ম্যানুয়াল এমপি, ভূ এমপি আর কি বলে অটো এমপিদেরকে এই নির্বাচন প্রসেসটাকে তারা সাপোর্ট করছে না। আপনারা মোদী সরকারের সাথে কেমন যাচ্ছে সে বার্তা নিয়ে আপনারা আসছেন যে আমাদের সাথে মোদীর সাথে কথা হয়েছে, মোদী আমাদেরকে সমর্থন দিয়েছে। আরে মোদী আপনাকে সমর্থন দিলে না দিলে জনগণের কি আসে যায়? আপনাদের বৈধতা দেওয়ার ক্ষমতা রয়েছে জনগণের হাতে। যে কোনো সরকারের বৈধতা নির্ভর করছে সে দেশের জনগণের হাতে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাটা জীবন একটি স্লোগান দিল, আমি ভোটের অধিকার এবং বাদের অধিকারের জন্য আমি আন্দোলন করছি। আর সেই ভোটের অধিকার তিনি পদদলিত করে ক্ষমতায় বসে আর সে এত অহমিকাপূর্ণ আপনাদেরকে নিয়ে বক্তব্য রাখছেন, সাধারণ মানুষ সেটা গ্রহণ করছে কি করছেন না, সেটার জন্য আপনারা কিছু একটা বাইর করেন যে আমরা দেখি জনগণের পাস কি বাজে। মোদী সরকার আপনার সাথে খুব সম্পর্ক ভালো, স্টেট টু স্টেট রিলেশন অলওয়েজ দে টু কিপ, বাট সার্ক দেশের মধ্যে আপনাদের বাংলাদেশ থেকে ভারত 40% তাদের এইড কার্টেল করেছে। মাননীয় মন্ত্রী, এটা হোয়াট ইট ইন্ডিকেট আমি বলবো না। উই ডোন্ট নিড এনি ফরেন গভর্নমেন্টস support to form the government. We need the support of the people to form the government. We need the foreign governments to support our development projects and our relationship, bilateral relationship, সমতার ভিত্তিতে রেসপেক্টফুল মর্যাদায়, এটা আমরা চাই। মোদী সরকার আমি রিসেন্টলি দেখেছি একটা পত্রিকায় যে ভারতীয় সাহায্য 40% কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সার্ক দেশের মধ্যে ছিল বাংলাদেশকে। পিছনে কি এটা? তারা কি বুঝে না আপনারা কিভাবে ক্ষমতায় বসছেন? তারা কি বুঝে না আপনারা ইউনাইটেড নেশনসে গিয়েছেন? আপনি তো জাতীয় সিনিয়র লিডার, কোন একটা দেশের সাথে ভারতের কি এমন সহযোগিতা আছে, কি পরিমাণ সহযোগিতা বাংলাদেশ যা আছে তার মধ্যে 40% সার্ক দেশসমূহকে যারা যে সাহায্য করে তার মধ্যে বাংলাদেশ থেকে 40% তারা কমিয়ে দিয়েছে। সিগনিফিকেন্ট কিছু নাই, সিগনিফিকেন্ট দেবে বলে দেয় না, ওনারা সব দিয়ে ফেলছে। ওনারা ট্রানজিট দিচ্ছে, নোট রুট দিয়ে দিয়েছে, ঠিক আছে, নোট আপনারাও দিচ্ছেন, আমরাও দিচ্ছি।
না জিয়া সেটা রহমান সাহেব থেকে না, আমি আপনাকে একটা ক্লিয়ার করতে চাই। এই ট্রানজিটটা জিয়া রহমান না, সাহেব আপনারা থেকে যেটা বলেন সারা বিশ্ব আমাদেরকে সমর্থন দিয়েছে, সারা বিশ্বের সমর্থন তো আপনার দরকার নাই। আপনার দরকার হবে জনগণের সমর্থন। জনগণ যখন আপনাকে বৈধতা দেবে যে এটা আমাদের বৈধ গভর্নমেন্ট, শো বিগ থাম টু দি বিগ পাওয়ার্স, আমাদের তাদের কি আসে যে আমাদের জন্য? আপনি বলছেন চায়না আমাদের সাহায্য করতেছে, জাপান করতে, এটা স্টেট টু স্টেট করবে, ইট উইল কন্টিনিউ। মুনি আহমদ যখন ছিল তখন তারা করে নাই, না, আমি হুসেন মোহাম্মদ এরশাদ যখন ছিল তারা করে নাই। এটা পলিটিক্যাল সায়েন্সের, ইন্টারন্যাশনাল গ্লোবাল পলিটিক্সে, ইন্টারন্যাশনাল পার্লেন্সে দ্য স্টেট টু স্টেট রিলেশন ইজ অলওয়েজ কন্টিনিউইং হয়। এবং সেটা কখন ডিক্টেটরের সাথে হয়, কোন গণতান্ত্রিক সরকারের সাথে হয়, কখন আপনাদের মতন ওই যে ভোটারবিহীন সরকারদের সাথে হয়। সেই জন্য আমি আপনাকে বলবো, দেশটাকে একটা, ধরেন আপনারা বয়স হয়ে গেছে, আমাদের বয়স হয়ে গেছে, একটা পার্মানেন্ট সেটেলমেন্ট, পার্মানেন্ট সলিউশন দিয়ে যান, যে 5 বছর পর এ দেশের মানুষ নির্বিকারভাবে ভোট দেওয়ার একটা পরিবেশ সৃষ্টি করেন। এখন আপনারা শুনেন, আমাদের 15 ফেব্রুয়ারি ইলেকশন কথা বলছেন 26%, উই এগ্রি, আমরা সেটা করেছি। ইট ওয়াজ এ কনস্টিটিউশন অব্লিগেশন টু ফ্রেম, টু অ্যামেন্ড দ্য 13th amendment টু ইনকর্পোরেট কেয়ারটেকার গভর্নমেন্ট ইন দ্য কনস্টিটিউশন। 12 দিনের মাথায় পার্লামেন্ট সেটা ডিজলভ করে দিয়েছে। বেগম খালেদা জিয়া, দ্যাট সেন্স অফ প্রুডেন্সি বলবো, দ্যাট সেন্স অফ আমি বলে ম্যাগনানিমিটি, দ্যাট সেন্স অফ স্টেটহুড ছিল বলেই তিনি বলছেন নো, আমি বলেছি যে আমি এটা অ্যামেন্ডমেন্ট করে দেব, অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে, গো ব্যাক। আপনি ক্ষমতা যদি চাইতেন ক্ষমতায় থাকতে পারতেন না? পারতেন। আজকে যে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে ইউজ করে নির্বাচন করেছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে ইউজ করে ক্ষমতায় ঠিক আছে। ওনারা হয়তো রাজপথটা ভালোভাবে গরম করতে পারেন, আপনারা পারেন না। মানে রাজপথটা ওনারা গরম করতে পারেন, কাজে ওনারা রাজপথে থাকলে আপনাদের মতো দলের ক্ষমতায় থাকা একটু ডিফিকাল্ট। ওনারা ক্ষমতায় থাকতে চাইলে আপনাদের পক্ষে নামানো একটু না না ঠিক আছে, আপনারটা আমি এগ্রি করলাম। পারসেপশনের কথা বললাম আমি, এটা আমার কোনো মত না। একটা সিদ্ধান্ত আসুক যে আমরা আমাদের জনসভা করব, সেখানে কোনো পুলিশ লেলি দেওয়া হবে না, আমাদের পারমিশনটা দেওয়া হবে, আমরা যখন চাই সেই দিন আমাদেরকে পারমিশন দেবে, আমরা মিটিং করবো। ভাই মিটিং হবে বিকেল 3টায়, পারমিশন রাত 1টার সময়। 1টার সময় পারমিশন দেওয়ার পরে ভোর 6টা থেকে আর মানুষ কিভাবে আসবে? আর সেখানে পুলিশ দিয়ে ঘেরাও করে বিভিন্ন জায়গায় যে বাধাগ্রস্ত। শুনেন শাহজাহান সাহেব, দিস ইজ নট দ্য এন্ড। আপনার অনেক অটোক্রেটিক গভর্নমেন্ট দেখেছি, এগুলো একটা শেষ আছে। আপনার যে হারে রাজনীতিবিদদের আমাদের বিরুদ্ধে মামলা করছেন, আপনার থানার বাণিজ্য, থানা কি বলে এটাকে, গ্রেফতার বাণিজ্য। আপনার একজন দলের নেতা 200 জন নাম লিখে দেয়, 2 জনের একটা এফআইআর হয়, তারপর টাকা নিয়ে 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 এদেরকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। ভারতের নির্বাচনে হওয়ার পরে মোদি যখন ক্ষমতা এলো, অনেক জায়গায় কিন্তু মিষ্টি খাওয়া খাই করলো জামাত বিএনপি এরা। নিশ্চয়ই নাসির ভাই এটা ভুলে যাননি। কেন এইবারে কংগ্রেস উনি খাইয়েছেন কিনা আমি জানি না, উনি খাইছেন কে খাইছেন বা খাওয়াইছেন তবে বাংলাদেশে বাইরে আমি নাই। এইটা বহু জায়গায় ঘটেছে যে জামাত এবং বিএনপি তারা মিষ্টি খাওয়া খাই করলো। মোদি এবারে ক্ষমতায় আসছে, সে মৌলবাদী, জামাত তাদের সঙ্গে এই মৌলবাদীর এক সম্পর্ক। এবার আওয়ামী লীগকে আওয়ামী লীগ কম বেশি বিএনপির সঙ্গে এই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, তখন যে প্রমাণ করার চেষ্টা যে না বিএনপি যে কারণে নাচছে খুশি হচ্ছে সেরকম ব্যাপার নয়। আপনি মোদি ক্ষমতা আসার পরে প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করলেন, মোদির একটা চিঠি নিয়ে আসলেন। সেই চিঠিতে 2টি বিষয় খুবই প্রাণিধানযোগ্য শব্দ ব্যবহার, কয়েকটা কথা ব্যবহার করেছেন। কি বলেছেন? বলছেন যে বাংলাদেশের স্বাধীনতার সময় বাংলাদেশের মানুষের সাথে ভারতের জনগণও রক্ত দিয়েছে, সুতরাং ভারত এবং বাংলাদেশের দুদেশের মানুষের সম্পর্ক রক্তের বাঁধনে বাঁধা। আর একটা কথা বললেন যে আমরা এই সরকারের সাথে আমাদের সম্পর্ক মূলত কি কারণে, এর ভিত্তি হচ্ছে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, তারপরে বহুতন্ত্রবাদ এবং আইনের শাসন। উনি যেদিন যান 27শে জুন তারিখ 2014 তারিখে, তখন এয়ারপোর্টে বসে জিজ্ঞেস করলেন যে আমার সাথে তো বেগম খালেদা জিয়ার মিটিং হলো, বেগম খালেদা জিয়া গণমাধ্যমকে কি বললেন?
তার কূটনীতিতে তারা বলল যে এই বাংলাদেশে গণতন্ত্র অনুপস্থিত, এই সমস্ত ব্যাপারে কথাবার্তা বললেন। সুষমা স্বরাজ যে কথাটা বললেন সেটা বললেন যে আসলে আমি যে সমস্ত কথা বলেছি সেগুলো তো তার বলা উচিত ছিল। এবং এই যে কথাগুলো আমি বললাম, এইভাবেই সুষমা স্বরাজ কিন্তু সেদিন তার ইয়েদের বিচার মানে কথাগুলো বলেছেন। বাংলাদেশের গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, আর যে তন্ত্রের কথাই বলেন, মূল উদ্দেশ্যটা কি? দেশের জনগণের অধিকারটা প্রতিষ্ঠা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা। আমি আপনাকে তো কয়েকটা তথ্য দিতে চাই। আমাদের যে প্রবাসী আয়, আপনারা যখন 6 পর্যন্ত ক্ষমতায় ছিলেন, প্রবাসী আয় ছিল 6 বিলিয়ন মেট্রিক ডলার, আর 13-14 সালে সেটা 14.2 বিলিয়ন মেট্রিক ডলারে সেটা এসে দাঁড়িয়েছে। আমাদের আপনার মাথাপিছু আয় কি বেড়েছে? আপনারা যখন ক্ষমতায় ছিলেন শেষ সময় $598, এখন $1190। দারিদ্র্য সীমা কিভাবে কমে এসেছে? 2010 সালে আপনার 31.5 ছিল দারিদ্র্য সীমা, 14 সালে এসে দাঁড়িয়েছে 24.5। তারপরে আপনার দেখেন, আমি সব বলবো না, আর দুইটা তথ্য দিচ্ছি। আমাদের যে মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি যেটা, সেই মূল্যস্ফীতি জানুয়ারি 2009-তে ছিল 8.46 এবং 14-তে এসে দাঁড়িয়েছে 7.28। আমার কথা হলো এটা কেন আমি বললাম। আর বৈদেশিক মুদ্রা এখন রিজার্ভ রেকর্ড পরিমাণ। ওনারা যখন ক্ষমতায় ছিলেন 5.08 বিলিয়ন মার্কিন ডলার, আর 13-14 সালে সেটা 22 বিলিয়ন মার্কিন ডলার। মানুষ তো এটা দেখছে, আজকে দারিদ্র্য সীমা কমে এসেছে। আজকে এটা অ্যাকুরেট, এটা উদাহরণটা দিচ্ছি আমি। আগে যেমন আপনি রাস্তা দিয়ে যখন গাড়ি চালাতেন, আমি আপনাকে বলি, ঢাকা শহরের রাস্তা দিয়ে গাড়ি চালাতেন যখন কোনো জায়গায় আমরা যানজটে পড়তাম, তখন যে হারে ভিক্ষুক গাড়ির দুই পাশে এসে দাঁড়াতো, এখন কি সেই পরিস্থিতি ঢাকা শহরে আছে? ভিক্ষুক কি শেখ হাসিনা ফুদিয়ে এমন কিছু সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে শেখ হাসিনা, যেই বেষ্টনীর মাধ্যমে আজকে দারিদ্র্য সীমা কমে এসেছে, দারিদ্রতা কমে এসেছে। মানুষ ভিক্ষুক তো আপনি যদি পান্থপথে যান, আপনি যদি 27 নম্বরে যান, আপনি যদি গুলশানে যান, রাস্তায় কিন্তু ভিক্ষুক আছে না। আমি বলছি ভিক্ষুক কমে গেছে, আমি বলি নাই প্রচুর ভিক্ষুক কিন্তু বেড়েছে, এই কথা কেউ বলতে পারবে না। তবে এখানে অবশ্য অন্য একটা বিষয় আছে, এই ভিক্ষুকরা আসলে কতটা ভিক্ষুক আর কতটা ব্যবসায়ী, একটু শেষ করি, সেটা হলো দেখার বিষয়। জামাতের দেখেন রাজনীতির দৈন্যতারা কোথায়। বিএনপি জামাতের সঙ্গে তাদের সখ্যতা, এই জামাতের নেতাদের যখন বিচার হয়ে সাজা হচ্ছে তখন ওনারা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেন না। একটা রাজনৈতিক দল, সব বিষয়ে তাকে প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে। ইয়েস অর নট, মানি বা না মানি, আপনাকে একটা কথা বলতে হবে। কি কৌশলী ওনারা, সেটা হলো জামাতের নেতাদের যখন বিচারে সাজা হলো তখন কিন্তু ওনারা নীরব থাকেন, নিশ্চুপ থাকেন, কথা বলেন না। এই বোবার শত্রুরা এই কথা চিন্তা করে তারা কাজটা করে। সুতরাং আমার কথা হচ্ছে কি, যে একটা জিনিস আমি শেষ করে দিই, আমি আর 1 মিনিটের বেশি বলবো না। আমি জামাতকে নিয়ে আপনারা যে পথ চলছেন, এটা কিন্তু আমি মনে করি যে আপনাদের যেমন নিজেদের ক্ষতি করছেন, গণতান্ত্রিক একটা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। মালালা আজকে শিশু শিক্ষায় সে আজকে নোবেল পুরস্কার পেয়েছে। এই মালালাকে গুলি করেছিল তালেবানরা। সেই তালেবানদেরকে নিয়ে আপনি জঙ্গিদের নিয়ে দল করবেন আর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইবেন, এটা হয় না। সুতরাং তাদেরকে ছেড়ে আপনারা গণতান্ত্রিক আন্দোলন করেন, নিশ্চয়ই আপনাদের পথ একদিন আরো ভালো সুগম হবে বলে আমি বিশ্বাস করি। শোনেন, 30 সেকেন্ড, হ্যাঁ 30 সেকেন্ড, 1 মিনিট বলেন, অসুবিধা নেই। সময় নেই। বাংলাদেশে বর্তমানে ডেমোক্রেসি ইজ ইন ক্রস ফায়ার। আপনি যত কথা বলেন, আপনাদের ফরেন এক্সচেঞ্জ মুখ শুরু করছে কে ক্রস ফায়ার? নাসির ভাই। ডেমোক্রেসি ইজ ইন ক্রস ফায়ার বাই ইউ দি পিপল। আমি আপনাকে আরো বলতেছি, যুক্তরাষ্ট্রে একটা প্রভাবশালী সিনেটর বলেছে, বাংলাদেশের গার্মেন্টসের রক্তের দাগ পাওয়া আমরা গুলি নেব না, রক্তের দাগ আপনারা লাগিয়েছেন। আপনি ইকোনমিক ভাইব্রেশন কথা বলেন, আপনি ডেস্টিনি শেষ করতে হবে, আপনার কি বলে ডেস্টিনি বলেন, এই হলমার্ক বলেন, তারপর আপনার কি আপনাদের সময়ে কোটি হাজার 1,30,000 কোটি টাকা ব্যাংক থেকে চলে গেছে। এবং আরেকটা কথা বলি আপনার, আল্লাহর ওয়াস্তে
আপনাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না, আপনাদের মুখে জামাতের বিরুদ্ধে কথা। আপনারা এখন একটা বন্ধু পেয়েছেন এবং আপনাদের একদম সে হোসেন স্বৈর শাসক, যে স্বৈর শাসককে আপনারা ঘরের মধ্যে ঢুকিয়েছেন, তাকে আপনাদের পেরোলে নিয়ে আসছেন, তাকে নিয়ে আপনি আওয়ামী লীগ 21 বছর পর ক্ষমতা আসছেন কার উপর ভর করে? স্বৈর শাসক এবং জামাতের উপর ভর করে। এর জনগণের দর্শক, আমরা অনুষ্ঠানের শেষে প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেইলে, SMS এর মাধ্যমে, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনারা আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টোয়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার মীর মোহাম্মদ নাসিরউদ্দিন এবং মিস্টার সালমান খান, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, দুটো সিদ্ধান্তই, দুটো ঘটনা কালকের। একটি হচ্ছে একজন মন্ত্রীর অপসারণ, আরেকজন সংসদ সদস্যের জেলে যাওয়া। নিঃসন্দেহে এখানে মন্ত্রী বলেছেন এবং দাবি করতেই পারেন যে এটি সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ। মীর মোহাম্মদ নাসিরউদ্দিনও এই দুটো পদক্ষেপের ক্ষেত্রে কোনোভাবেই সমালোচনা করেননি। সরকার অনেক ক্ষেত্রেই ভালো কাজ করে, আবার অনেক ক্ষেত্রে খারাপ কাজও করে। হয়তো সরকারের ভাষায় সেটি ভালো, কিন্তু অনেকের কাছে, এমনকি সাধারণ মানুষের চোখে অনেক কিছু অনেক সময় দৃষ্টিকটু বা পছন্দনীয় নয়, এরকম কাজ বহু হয়নি যে সে কথা বলা যাবে না। কাজে আমরা দেখতে চাই যে ভালো কাজগুলোর ধারাবাহিকতাই যেন থাকে এবং অব্যাহত থাকে, খারাপ কাজগুলো যত কম সম্ভব তারা করবার চেষ্টা করবেন। একেবারে বাদ দিতে পারবেন সেটিও হয়তো বলা যাবে না, বাংলাদেশের বাস্তবতা হয়তো সেটি এই মুহূর্তে পারমিট করে না। একইভাবে যারা বিরোধী দলে আছেন তারা সমালোচনা করবেন, অবশ্যই সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া তাদের কাজ, সরকারকে চাপের মধ্যে রাখা তাদের কাজ, এবং এটি গণতান্ত্রিক সংস্কৃতির একটি সৌন্দর্য এবং অতীব প্রয়োজনীয় একটি দিক। কিন্তু একই সঙ্গে বিরোধী দলে যারা আছেন তাদেরকেও মাথায় রাখতে হবে যে জনগণের আস্থা অর্জন করবার জন্য বাংলাদেশ আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, যে এই সরকারের সমালোচনার বিরোধিতার মধ্য দিয়েই কিন্তু জনসমর্থন আদায় করা সম্ভব হবে না। কারণ তাদের যে অতীতের ভুল ত্রুটি সেটিও মানুষ বিস্মৃত হয়নি, যদিও বাঙালিকে বিস্মৃত প্রবণ জাতি হিসেবে চিহ্নিত করা হয়, এবং ভবিষ্যতে তারা কি করবেন সেটি কিন্তু জনগণ দেখতে চাইবে, বুঝতে চাইবে, এবং বিশ্বাস করবার মতো একটা পদক্ষেপ বা ক্রিয়াকর্ম তাদের কাছ থেকে মানুষ আশা করে সেটি দেখতে চাইবে। অন্যথায় শুধু ওই সরকারের সমালোচনা করলে হবে না। আর সরকারও যদি মনে করে থাকেন যে প্রধান বিরোধী দল বা বিরোধী শক্তি হিসেবে যাদেরকে চিহ্নিত করা হয় তারা মোটামুটিভাবে এখন দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে, এবং তাতে করে তারা তাদের ক্ষমতাকে নিশ্চিহ্ন করতে পারবেন। পৃথিবীর ইতিহাস বলে যে সেভাবে কিন্তু ক্ষমতায় স্থায়ীভাবে থাকার কোনো সুযোগ নেই এবং সম্ভবও নয়। কারণ কোনো কিছুই শূন্য থাকে না, এবং শূন্যতা পূরণ হয় কোন দিক থেকে হয় সেটি এখন হয়তো সরকারের চোখে বিএনপি বা তার মিত্ররা বা জামাত সহ বিএনপি তারা অনেক খারাপ, এর চেয়ে তো খারাপ কিছু হতে কিন্তু পারে। একেবারেই যে হবে না, কোন দিক থেকে হবে না এটি কিন্তু বলা নিশ্চিত করে যায় না। কাজে এই বিষয়গুলো আমাদের রাজনীতিবিদরা যে গণতন্ত্রের চর্চা করতে চান, দীর্ঘদিন তারা গণতান্ত্রিক সংগ্রামও করেছেন, বিষয়গুলো তারা মাথায় রাখলে তাদের জন্য কল্যাণ, বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।